আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, এই যে জামাতের কার্যক্রমের বিষয়ে বা জামাতের রাজনীতির বিষয়ে যখন আলোচনা হয়, তখনই কিন্তু জামাতের ক্ষমা চাওয়ার বিষয়টা কিন্তু সামনে আসে। আর এই যখন ক্ষমা চাওয়ার বিষয়টা আসে, তখন জামাতের পক্ষে বিভিন্ন কেউ এসে হঠাৎ করে নিজে ব্যক্তিগতভাবে ক্ষমা চান, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা জানেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে 1971 সালের যেই মহান স্বাধীনতা যুদ্ধ, ওই স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের ইতিহাসের, বাংলাদেশের সৃষ্টির যে যুদ্ধ, এই যুদ্ধে আসলে জামাতের ভূমিকা কি, এটা আমাদের দেশের ছোট বড় সবাই কম বেশি জানেন। এখন এই যে ইতিহাস বা যেই জামাতের কর্মকাণ্ডের ইতিহাস, এটা আসলে খুবই পুরনো ইতিহাস। 1971 সালের ইতিহাস, আজকে থেকে আপনার প্রায় 56 বছর আগের। এখন এই 56 বছর আগে জামাত যে সমস্ত কর্মকাণ্ড করেছে, এই সমস্ত কর্মকাণ্ডের জন্য তারা কিন্তু আজও আনুষ্ঠানিকভাবে আমাদের দেশের মানুষের কাছে, আমাদের কাছে কোনো ক্ষমা প্রার্থনা করেনি। তারপরেও তারা দেদারসে বাংলাদেশের রাজনীতি করে যাচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে তারা প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এখন এই বাংলাদেশের রাজনীতিতে তারা রাজনীতি করছে, অথচ তারা এই বিষয়টা তারা মানে যে বাংলাদেশটা তারা চায়নি, অথচ সেই বাংলাদেশেই তারা এখন একটা বড় দল হিসেবে আবির্ভূত হয়েছে। এখন এই যে যখন এই তাদের জনগণের কাছে জবাবদিহিতা বা জনগণের কাছে এই যে ক্ষমা চাওয়ার বিষয়টা ওঠে, তখনই জামাতের কোনো উদ্যোতন একজন নেতা অথবা জামাতের আমির এসে নিজে ব্যক্তিগতভাবে ক্ষমা চান। 1971 সালে কার্যক্রমের দেশবিরোধী কার্যক্রমের কারণে তৎকালীন জামাতের নেতা জনাব গোলাম আজম, তার নাগরিকত্ব কিন্তু বাতিল করা হয়েছিল। বা নাগরিকত্ব পাওয়ার পর 1994 সালে তিনি বাংলাদেশে আসেন। বাংলাদেশে এসে বাইতুল মোকাররমে একটা যেখানে জনসভা করেন, সেই সভাতে তিনি কিন্তু বলেছিলেন যে তার কার্যক্রম দ্বারা বা তার কর্মে কেউ যদি অসন্তুষ্ট হন বা কষ্ট পেয়ে থাকেন, এই জন্য তিনি নিজেও ব্যথিত। অর্থাৎ তিনি কিন্তু এখানে নিজের ব্যক্তিগত কথা বলেছেন, এখানে কিন্তু দল হিসাবে তার ওই টোটাল দলের কথা বলেননি। আর এই বিষয়টাই আসলে রাজনৈতিক বিশ্লেষকগণ যারা আছেন, তারা বলেন যে এই যে জামাত যে যে ক্ষমা চেয়েছে, যে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে তারা ক্ষমা চেয়েছে, আসলে এই বিষয়টাকে রাজনৈতিক ব্যক্তিবর্গ বা রাজনৈতিক বিশ্লেষকগণ ক্ষমা চাওয়া হিসেবে মনে করেন না। কেননা এখানে গোলাম আজম সাহেব যে কথা বলেছেন, তিনি কিন্তু এখানে নিজের ব্যক্তিগত এই যে ক্ষমা বা নিজের ব্যক্তিগত এখানে মনের যে ভাবটা তিনি প্রকাশ করেছেন। এখানে দলগতভাবে তাদের যে ক্ষমা চাওয়ার বিষয়টা, এটা হবে অন্যরকম। এই জন্যই রাজনৈতিক বিশ্লেষক জনাব এই যে আনু মোহাম্মদ, তিনি কিন্তু বলেছেন যে আসলে জামাত মূলত এই যে যখন ক্ষমা চাওয়ার বিষয়টা প্রাসঙ্গিক হয়ে ওঠে বা সামনে আসে, তখন এরকম একজন ব্যক্তি এসে যে সামনে এসে তখন তিনি ওই বিষয়টাকে সাময়িকভাবে ধামাচাপা দেওয়ার জন্য তিনি ব্যক্তিগতভাবে তার উপলব্ধিটা প্রকাশ করেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা ক্ষমা চান না। যেরকম করেছিলেন এজেন্ট গোলাম আজম, তারপর করেছিলেন কিন্তু মতিউর রহমান নিজামী, তারপর কিন্তু সর্বশেষ চলতি বছর অর্থাৎ 2025 সালে জামাতের বর্তমান আমির জনাব শফিকুর রহমানের কিন্তু সেম কাজই করেছিলেন। জনাব শফিকুর রহমান সাহেব কিন্তু যে কথা বলেছিলেন, তিনি 1947 থেকে বর্তমান পর্যন্ত তিনি তাদের দলের দ্বারা বা তাদের দ্বারা যে সমস্ত কেউ কষ্ট পেয়ে থাকেন, নিঃশর্তভাবে সবার কাছে তিনি ক্ষমা চান, এরকম কথা বলেছেন। এখন রাজনৈতিক বিশ্লেষকগণ এটাকে ক্ষমা চাওয়া বলেন না বা মনে করেন না। কেননা রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য হয়েছে এটা যেন যেন রাজনৈতিক বিশ্লেষক অনু মোহাম্মদের ভাষ্য এরকম যে যদি জামাতের ক্ষমা চাওয়ার বিষয়টা এরকম হয় যে দর্শনের কারণে বা যে রাজনৈতিক দর্শনের কারণে তারা এরকম দেশবিরোধী কাজ করেছেন, এখন ওই রাজনৈতিক দর্শনটাই তাদের বিলুপ্ত করতে হবে বা ওই রাজনৈতিক দর্শনটা থেকে তাদের সরে আসতে হবে এবং জনগণের কাছে বলতে হবে যে আমরা এখান থেকে সরে আসলাম এবং আমরা নতুন দেশে এভাবে থাকতে চাই, এভাবে আমরা রাজনীতি করব, এটা মানুষের সামনে উপস্থাপন করা হিসেবে মনে করেন। এখন জামাত নেতারা সেটা করবেন কিনা না, তারা যেভাবে এই জন্য সাময়িকভাবে এই বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য যেরকম বক্তব্য দেন তাদের উত্তরসূরি পূর্বসূরিদের মতো, এখন এরকম যদি করে থাকেন তাহলে এটা ক্ষমা চাওয়া হিসেবে মনে করবেন অনেকেই। এখন জামাতের নিজেদের এই সমস্ত কার্যক্রমের জন্য জামাত নেতারা আসলে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান না, কিন্তু তারা আসলে এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে যাদের দ্বারা এই বাংলাদেশ তৈরি হয়েছে, ওই দলের লোকদেরকেই বলতেছেন তারা, যে অর্থাৎ আওয়ামী লীগকেই তারা বলতেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে, আওয়ামী লীগের কোনো কার্যক্রম দেশে থাকতে পারবে না, এরকম কথা কিন্তু জামাত নেতারা বলেন, যে আমরা সাম্প্রতিক সময় শুনতে পাচ্ছি। এখন
এই দেশ স্বাধীনতার পিছনে বা দেশ স্বাধীন করার জন্য আওয়ামী লীগের ভূমিকা বা এজন আওয়ামী লীগের যিনি প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে ভূমিকা এগুলো কিন্তু অস্বীকার করার সুযোগ নেই। আবার এই যে এই দেশ স্বাধীনের জন্য কিন্তু মেজর জেনারেল জিয়াউর রহমান তার যেই ভূমিকা, কর্নেল এমএজি ওসমানীর যে ভূমিকা, বঙ্গবীর কাদের সিদ্দিকীর যে ভূমিকা, লতিফ সিদ্দিকীর যে ভূমিকা এবং এছাড়া আমাদের অন্য অন্য যে সমস্ত মুক্তিযোদ্ধাগণ আছেন তাদের যে ভূমিকা, এই ভূমিকাকে আপনি অস্বীকার করতে পারবেন না, অস্বীকার করার সুযোগ নেই। সুতরাং জামাত যদি এগুলো উপলব্ধি না করতে পারে, তারা যদি এরকম বক্তব্য দেয় যেন আসলে আওয়ামী লীগকে দেশের থেকে নিশ্চিহ্ন করতে হবে, এখন আওয়ামী লীগকে যদি দেশের থেকে নিশ্চিহ্ন করতে হয় তাহলে আওয়ামী লীগের ভুলটা কি? আওয়ামী লীগের ভুল কি 2024 সালে অর্থাৎ 24-এর কি জুলাই আগস্টে আওয়ামী লীগ যে কার্যক্রম হয়েছে আওয়ামী লীগের দ্বারা, হোক সেটা আওয়ামী লীগের দাবি অনুযায়ী তৃতীয় পক্ষ করছে আর তৃতীয় অন্য পক্ষের দাবি অনুযায়ী আওয়ামী লীগ করছে, যেটাই হোক আমি সে বিতর্কে যাচ্ছি না। এখন দাবি হয়েছে যে আওয়ামী লীগের আমলে এই কাজগুলো ঘটছে। এখন আওয়ামী লীগের আমলে যদি এই সমস্ত কাজগুলো ঘটে, এই কাজের জন্য যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চান, তাহলে পূর্বে যেন আপনারা যে কাজ করেছেন এই কাজের জন্য আপনারা কেন নিষিদ্ধ হবেন না? প্রশ্ন কিন্তু এখন এখানে কিন্তু আমি আওয়ামী লীগের পক্ষে বলছি না, আওয়ামী লীগকে কিন্তু আমি ফ্রেস্তার দল মনে করতেছি না। আওয়ামী লীগও ভুল আছে, আওয়ামী লীগও অন্যায় করছে, হ্যাঁ, কিন্তু জামাত যেন অন্যায় করছে, জামাত কিন্তু এই বিষয়টা কিন্তু স্বীকার করে না। এই বিষয়টা তারা প্রকাশ্যে না এনে তারা আওয়ামী লীগের দোষটাকে কিন্তু সামনে এনে বড় করে দেখাচ্ছে। এখন আমার প্রশ্ন এখানে যে আওয়ামী লীগ ভুল করছে এটা আমি মেনে নিলাম, মেনে নেওয়ার পরে জামাত যে ভুল করছে এই ভুলটা তো জামাতকে স্বীকার করতে হবে। সুতরাং জামাত সেটা স্বীকার না করে তারা এই ভুলটা আওয়ামী লীগকে চাপাচ্ছে। এখন আওয়ামী লীগের আমলে কেউ বলে 700 জন লোক মারা গেছে, কেউ বলে 800 জন মারা গেছে, কোনো প্রতিবেদনে বলা হচ্ছে যে কি 1400 জন লোক মারা গেছে। এখন সংখ্যা যেটাই হোক না কেন, লোক কিন্তু মারা গেছে, হোক সেটা আওয়ামী লীগের বলতে পুলিশ সরকারি বাহিনী দ্বারা, হোক সেটা তৃতীয় কোনো পক্ষের দ্বারা, কিন্তু লোক মারা গেছে। এখন সেটা আসলে আওয়ামী লীগের বিচার করবে আদালত। এখন আওয়ামী লীগের বিচার আদালত করবে যেরকম জামাতের বিচার আদালত করেছে, অর্থাৎ জামাতের যেই নেতৃবৃন্দের বিচার কিন্তু মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে হয়েছে, যেমন গোলাম আজম সাহেব, মতিউর রহমান নিজামী সাহেব, তারপরে মীর কাসেম আলী, এরকম আরও অনেকের। এখন তাদের বিচার হয়েছে, এটা কিন্তু জামাত কিন্তু সেখানে প্রশ্নবিদ্ধ, জামাত কিন্তু ওই বিচার মানে না, ওই বিচারকে প্রহসনের বিচার এরকম কিন্তু তারা বলছে। এখন সেখানে কিন্তু তারা এই যে আওয়ামী লীগের বিচার করতে চাইতেছে, সেখানে আওয়ামী লীগের বিচার জামাতের বিচারে কিন্তু জামাতের পক্ষের আইনজীবী ছিল আপনার ব্যারিস্টার নামটা ছিল আব্দুর রাজ্জাক সাহেব, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব কিন্তু জামাতের যে সমস্ত নেতৃবৃন্দ ছিল তাদের পক্ষে লড়েছেন। আর আওয়ামী লীগের পক্ষে বর্তমানে যে সমস্ত মামলাগুলো চলতেছে এই সমস্ত মামলাগুলোর জন্য আওয়ামী লীগের পক্ষের কোনো আইনজীবীকে কিন্তু সেখানে দাঁড়াতে দিচ্ছে না। আওয়ামী লীগের আইনজীবীরা তারা অনেকেই চেয়েছে যে এই মামলা তারা লড়বে, সেখানে রাষ্ট্রপক্ষ যে আইনজীবী দিচ্ছে সেই আইনজীবীর যে সমস্ত কর্মকাণ্ড ইতিপূর্বে আমরা দেখেছি যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে, সুতরাং সেই বিষয়ে আমি এখানে প্রশ্ন আনি না, সেই বিষয়ে আমাদের আলাদা ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। এখন এই যে জামাত এখন আওয়ামী লীগকে তারা এই বাংলাদেশের রাজনীতি থেকে সরাইতে চায়, অথচ জামাত নিজেদের ভুল স্বীকার করে না, তারা আওয়ামী লীগের ভুলটাকে দেখে। এখন আওয়ামী লীগের ভুল আওয়ামী লীগ স্বীকার করে না। এখন জামাত বর্তমানে যে স্টাইলে তাদের ভুল স্বীকার করছে, যেমন শফিকুর রহমান সাহেবের যেই ভুল যেভাবে তিনি ক্ষমা চেয়েছেন, এখন এই স্টাইলে যদি ক্ষমা চাইলে মানুষ যদি তাদেরকে ক্ষমা করে দেয়, এখন কালকে যদি ভিডিও বার্তা আইসা বা কোনোভাবে শেখ হাসিনা যদি বলে আমার দ্বারা এই ভুল 24 সালে হয়েছে, আপনারা আমাকে ক্ষমা করে দিন, এটা কি মানুষ ক্ষমা করবে ভাই? করবে না। সুতরাং শফিকুর রহমান যেভাবে ক্ষমা চেয়েছে এটাও যেমন ক্ষমা চাওয়ার আসলে কোনো সঠিক পন্থা না, তদ্রুপ শেখ হাসিনা এসেও যদি এইভাবে ক্ষমা চায় এটাও সঠিক পন্থা না। সুতরাং সবাইকে সবার ভুল বুঝতে হবে, ভুল মেনে নিয়ে নতুনভাবে রাজনীতির পথ খুঁজতে হবে। সুতরাং এই দেশটা যেরকম জামাতের দেশটা যেরকম বিএনপির, সেরকম আওয়ামী লীগের, সেরকম আপনার আমার আমাদের সবার। সুতরাং আমরা সবাই সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে এই দেশের জন্য থাকতে হবে। সুতরাং এখানে পাকিস্তানি, ভারতী, ওইটা এইটা এই সমস্ত বিভাজনগুলো বাদ দিতে হবে ভাই।
এখন এই সমস্ত বিভাজনগুলো এখনও না করে কেউ পাকিস্তানে দৌড়ায়, কেউ ভারতে দৌড়ায়, কেউ তুরস্কে দৌড়ায়। হ্যাঁ, এই দৌড়াদৌড়ি কবে বন্ধ হবে? দেশের স্বার্থে কবে আপনি আমরা সাধারণ মানুষ যারা আছি আমাদের জন্য কবে কাজ করবেন? সুতরাং জামাতকে জামাতের ভুল বুঝে নিয়ে তাদেরকে ক্ষমা চাইতে হবে। আওয়ামী লীগকে আওয়ামী লীগের ভুল বুঝে তারা শুধরে আসতে হবে এবং সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী দিনে যারা ক্ষমতায় আসবে জনগণ তাদেরকে গ্রহণ করে নিবে বলে আমি মনে করি। সুতরাং এখানে তৃতীয় কোনো পক্ষকে যে কোনো একটি পক্ষকে বাদ দিয়ে যদি নির্বাচন হয়, ওই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, আন্তর্জাতিক মহল সেটা হয়তো স্বীকৃতিও দিবে না। সুতরাং আগামীতে যেহেতু বিএনপি জয় হয়ে আসার দাবিদার বা অনেকে মনে করেন যে বিএনপি এখানে জয়লাভ করবে, সুতরাং বিএনপিকে এটা নিশ্চিত করতে হবে যে আওয়ামী লীগের মতো বড় দল যাতে রাজনৈতিকভাবে নির্বাচনের বাহিরে না থাকে, বিএনপিকে যাতে এই বিষয়ে প্রশ্নবিদ্ধ হতে না হয়। সুতরাং এই স্বার্থে বিএনপি হয়তো আওয়ামী লীগকে নির্বাচনে চাইতে পারে। আর জামাত, আমরা আশা করি জামাত তাদের ভুল বুঝবে এবং তারা ক্ষমা চাইবে। আওয়ামী লীগও তাদের ভুল বুঝে সঠিক উপলব্ধি করে তারা রাজনীতিতে ফিরে আসবে। এখানে আমি কাউকে ছোটো করা বা কাউকে বড় করার উদ্দেশ্যে এই সমস্ত কথাগুলো বলিনি। আমি আমার নিজের আলোচনা থেকে এই সমস্ত কথাগুলো বলছি। এই সমস্ত আলোচনায় কারো যদি মনে লাগে, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটক এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।